দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরে যারা যুক্ত হবেন তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আরএনবি নিউজের বিশেষ আয়োজন ছাত্র রাজনীতি কোন পথে। আমরা সবাই জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে, সময় অল্প, প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইতোমধ্যেই দলগুলোর মধ্যে একটা যে ঐক্য যেটি ছিল জুলাই পরবর্তী সময়ে, সেটির মধ্যে আমরা দেখেছি যে ফাটল ধরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সহিংস হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। এমন অবস্থায় আজকে আমরা কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বর্তমানের শহীদ ওসমান হাদি হলের জিএস আহমেদ আল সাবাহ। স্বাগত আপনাকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে আরএনবি নিউজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে ছাত্র রাজনীতি কোন পথে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র রাজনীতি আমরা দেখলাম গত কয়েকদিন আগে, যদিও ক্যাম্পাসগুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার একটা বড় দাবি ছিল জুলাই আন্দোলনে, কিন্তু আদতেই কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে বা হলো? কি হলো ছাত্র রাজনীতি? আসলে ছাত্র রাজনীতি ছাড়া জাতীয় রাজনীতি অনেকটাই অচল হয়ে যাবে। জুলাই আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শুধু করতে বলা, ছাত্ররা দাবি তুলেছিল যেটার ব্যাপারে, সেটা হচ্ছে ছাত্রদের আবাসিক হলগুলোতে যাতে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে। কিন্তু ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারে যতগুলো ছাত্র সংগঠন আছে তারা সহ ক্যাম্পাসে অবস্থানরত এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল শিক্ষার্থীরা এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেনি। তাদের দাবিটা ছিল শুধু এটাই যে আবাসিক হলগুলোতে যদি ছাত্র রাজনীতি জারি থাকে, এটা যদি চালু থাকে, তাহলে ছাত্রদেরকে পলিটিক্যালি অ্যাবিউজ করার একটা সম্ভাবনা থাকে। যেমন সিট দখল, সিট বাণিজ্য, রুম দখল, সহিংস অবস্থান, তারপর সহাবস্থানে অসুবিধা, দুই গ্রুপের হামলা মামলা, এগুলোতে ছাত্রদের সাধারণত পড়াশোনার ব্যাঘাত ঘটে, তারা থাকতে পারে না, সিট সংকট তৈরি হয়, কৃত্রিম সিট সংকট তৈরি করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়, ছাত্রদেরকে মিছিলে মিটিংয়ে জোর করে নিয়ে যাওয়ার একটা অপপ্রয়াস দেখা হয়। যার কারণে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির পক্ষে অধিকাংশের অবস্থান থাকলেও সবাই, হলের সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা এই ব্যাপারে ঐকমত্য যে তারা হল ভিত্তিক ছাত্র রাজনীতি চান না, যেটা আমরা দেখেছি। এবং জুলাইয়ের আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে সেখানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। এবং অন্যান্য দলগুলো না মানলেও আমরা একটি ব্যতিক্রম লক্ষ্য করেছি যে একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা শিক্ষার্থীদের সাথে ঐকমত্য জানিয়ে তারা হল ভিত্তিক ছাত্র রাজনীতিকে তারাও না করেছে এবং তারা চালাচ্ছে না। কিন্তু অন্যান্য দলগুলো এখন পর্যন্ত হল ভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে, যদিও তারা কার্যক্রম চালাতে পারছে না। এই যে ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির যা লেজুর ভিত্তিকতা, এটি যদি থাকে তাহলে কি 24শে জুলাই আন্দোলন নিয়ে যেটা প্রত্যাশা, বা 24শে জুলাই আন্দোলনে এই যে শহীদ হলেন যারা যারা প্রাণ দিলেন, তাদের কি সেই তাদের আশা, তাদের যে ইচ্ছে ছিল, যে ইচ্ছা নিয়ে তারা তাদের প্রাণগুলি বিলিয়ে দিল, সেই ইচ্ছার সাথে কি বিশ্বাসঘাতকতা হচ্ছে না? অবশ্যই বিশ্বাসঘাতকতা হচ্ছে। ছাত্র রাজনীতির জন্য একটা অভিশাপ হচ্ছে লেজুর ভিত্তি। লেজুর ভিত্তি ছাত্র রাজনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। একটা মাদার পার্টির আন্ডারে যখন একটা এই ছাত্র সংগঠন থাকে, আর সেই মাদার পার্টি যখন এই ছাত্র সংগঠনের উপর সীমাহীনভাবে তাদের অ্যাডাপশন চালিয়ে যায়, তারা যখন ছাত্র রাজনীতিকে একদম একটা ভিন্ন পথে তারা নিয়ে যাচ্ছে। ছাত্র রাজনীতিতে যখন একটা ছাত্র সংগঠনে একটা কমিটি দেওয়া থেকে শুরু করে এই মাদার পার্টি সেখানে হস্তক্ষেপ করছে, মাদার পার্টির বড় নেতা এসে একে মাইনাস করতেছে, একে ইন করতেছে, অথবা দেখছে যে তার পিছনে কে বেশি লোকজন সাপ্লাই দিচ্ছে সে তাকে উঠাই নিয়ে আসতেছে। আসলে এই যে লেজুর ভিত্তিকতা ছাত্র রাজনীতিকে, এটাই ছাত্রলীগের ভয়ানক পরিণতি কেন হয়েছে, সীমাহীন লেজুর ভিত্তির কারণে হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলে ঠিক একই পথে আগাচ্ছে। যখন রুহুল কবির রিজভী বা ফখরুল ইসলাম আলমগীর এসে একজনকে একটা বড় পদ দিয়ে দেন অথবা আরেকজনকে বরখাস্ত করেন। আসলে বিশ্ববিদ্যালয়গুলো যেরকম স্বায়ত্তশাসিত, আমাদের মতে ছাত্র সংগঠনগুলোকেও এরকম স্বাধীনতা দেওয়া উচিত। একজনের যে ডেডিকেশন,
ডেডিকেশন অনুযায়ী তাকে মূল্যায়ন করা উচিত। কিন্তু এই যে আপনি ছাত্র দলের কথা বললেন, ছাত্রলীগের কথা বললেন, ছাত্র শিবিরও তো লেজুর ভিত্তিকতা করে, তাদের দলে তো দেখা যায় যে তারাও তো বিভিন্ন তাদের সভা সেমিনারে দেখা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সেখানে দেখা গেল জামায়াতের সভাপতি বা আমির তিনিও কিন্তু করছেন এগুলো। এটা কি লেজুর ভিত্তিকতা বলে না? আসলে লেজুর ভিত্তিকতার আমরা এই জায়গাটা কিছু ব্যাখ্যাযোগ্য। সেটা হচ্ছে, আপনি লেজুর ভিত্তিকতা বলতে আসলে কি বুঝছেন? এখানে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির দুইটা হচ্ছে একটা আদর্শিক দল। এদের একটা আইডিওলজি আছে যেটা তাদের সাথে সমানুপাতিক। একজনের আইডিওলজির সাথে আরেকজনের আইডিওলজি মিলে যাচ্ছে, আদর্শগত দিক থেকে তাদের মিল দেখা যাচ্ছে। রাজনৈতিক পরিমণ্ডলে ছাত্র শিবির যার কারণে জামাতে ইসলামকে সাপোর্ট দিচ্ছে। এরকম তো না যে ছাত্র শিবির থেকে কেউ যদি তার পদবি চলে যায় কিংবা তার মেয়াদ যদি শেষ হয়ে যায় সে বাধ্যতামূলক তাকে জামাত ইসলামে যোগ দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কিংবা জামাতের আমির চাইলেই কিন্তু ছাত্র শিবিরের সভাপতিকে শোকজ করতে পারছেন না, চাইলেই তাকে বরখাস্ত করতে পারছেন না, অথবা চাইলে একটা কমিটি বিলুপ্ত করে অন্য একটা কমিটি সেখানে দিতে পারছেন না। আর কিন্তু ঠিক অন্যদিকে আপনি যদি বাংলাদেশের আরেকটা বড় দল বিএনপির দিকে তাকান, তারা কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারছে। না, ছাত্র শিবির থেকেও তো দেখা যায় যে ছাত্র শিবিরের যারা শেষ করছে, যেমন ধরেন এখন যিনি এবি পার্টির যিনি রয়েছেন তিনি তো ছাত্র শিবির করতেন, হ্যাঁ, মুজিবুর সেটাই তো। রহমান মঞ্জু, তারপরে হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এনারা সবাই ছাত্র শিবিরে ছিলেন। ডক্টর এখন শফিকুল কিন্তু ইসলাম মাসুদ জামাতে চলে গেলেন, মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি গঠন করলেন। আবার আমাদের আলী হাসান জোনায়েদ গিয়ে আমার এই যে আপ বাংলাদেশ চালু করলেন। আবার অনেকেই এনসিপিতে চলে গেছেন। তো যদি এটা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হতো, তারা হয়তো দেখতে পারতেন যে না, সব সাবেক সভাপতি গিয়ে জামাত ইসলামে যোগ দিচ্ছে, যেটা আমরা ছাত্র দলের ক্ষেত্রে দেখতে পারি। না, ছাত্রদল থেকেও অনেকেই আছে, যেমন অনেকেই তো ছাত্রদল থেকেও বিভিন্ন দলেও যাচ্ছে। যাক, সে কথা আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ ক্যাম্পাসে, যে ক্যাম্পাসে আপনারা হেঁটে চলে বেড়ান, যে ক্যাম্পাসের রাজনীতি, যে ক্যাম্পাস এই 24-এর জুলাই আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছে। প্রশ্ন করতে চাই, গত কদিন আগে আমরা দেখেছি আপনাদের সর্বমিত্রকে নিয়ে এখন সর্বশত্রু, আমরা দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এই যে আসলে সর্বমিত্র যে পদত্যাগ করতে চাইলেন, পদত্যাগের ঘোষণা দিলেন তিনি, পরে আর পদত্যাগ করলেন না, এই বিষয়টা নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসুতে কোনো আলোচনা হচ্ছে কিনা, বা কেমন মানুষের প্রভাব পড়ছে? সর্বমিত্র নামটাই একটা আলোচনার বিষয়। যে সর্বমিত্র তার ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময় থেকেই অনেক আলোচিত ছিল। তারপর সে যখন ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করলো তখন সে সবচেয়ে বেশি আলোচনায় আসে এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো চক্ষুশূল হয়ে যায়। বিশেষ করে বাম ছাত্র সংগঠন, তারপর বামপন্থী রাজনীতি যারা করেন তাদের সে চক্ষুশূল হয়ে যায়। কারণ বামপন্থীরা ভাবতই যে পাহাড়িরা অবশ্যই তাদের পক্ষেই থাকবে, পাহাড় থেকে সেনা হটাও আন্দোলন হাবিজাবি এগুলোতে যোগ দেবে। তো সর্বমিত্র চাকমা সে তার জায়গা থেকে যেটা করেছে, আহ, সেটা একটা সংগঠন সংঘবদ্ধভাবে এতগুলো কাজ করতে পারে না। সর্বমিত্র চাকমা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদক নির্মূল অভিযানে নেমেছে এবং যারা ভবঘুরে তাদেরকে উচ্ছেদের অভিযানে নেমেছে। এই ভবঘুরেদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটা মেয়েদের হল আছে, এই মেয়েরা খুব অনিরাপদ হয়ে যায়। তারা মাঝে মাঝে মেয়েদের উপর হামলে পড়ে, তাদেরকে হ্যারাস করে। সর্বমিত্র চাকমা ভবঘুরেদের উচ্ছেদ করেছে। তখনই অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রশ্ন তোলা শুরু করে যে তাহলে ভবঘুরেরা যাবে কই? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এখানে ছাত্ররা আবাসিক হল আছে, ছাত্রীদের আবাসিক হল আছে, এখানে কেন ভবঘুরেরা থাকবে? এদেরকে অথচ এই কাজটা করা উচিত ছিল ঢাকা সিটি কর্পোরেশনের বা বিশ্ববিদ্যালয় সরকারের প্রশাসনের। সেই কাজটা সর্বমিত্র করেছে। আপনি দেখেছেন যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর সহ সর্বমিত্র চাকমা এরা কিভাবে মাদক নির্মূল অভিযানে নেমেছে। এই ভবঘুরেরা যখন ফুটপাতে শুয়ে থাকে তখন তাদের জামার ফাঁকে ফাঁকে সিরিঞ্জ পাওয়া যায়, তারা সেখান থেকে ড্রাগ নেয় বা গাঁজা বিক্রি করে। কিন্তু এই সর্বমিত্র তো ভালো কাজই করছিল, তাহলে এই ভালো কাজটা করবার কারণেই কি, মানে তাহলে কেন তার শত্রু কেন এত হলো, মানে তাকে পদত্যাগ করতে হলো কেন? সে পদত্যাগ করার একটা দাবি তুলেছিল, সেটা ছিল তার একটা মেন্টাল ট্রমার কারণে। সে যখন এই ভবঘুরে উচ্ছেদে নামলো, সে যখন অবৈধ দোকান উচ্ছেদে নামলো কিংবা মাদক নির্মূল অভিযান উচ্ছেদে নামলো, তখন কিছু ছাত্র সংগঠনের নেতা, কতিপয়, সবাই না, ক্যাম্পাসের সব শিক্ষার্থী অ্যাপ্রিসিয়েট করেছে। কিছু ছাত্র সংগঠন নেতৃবৃন্দ বাদে। কেন? এদের সাথে তাদের একটা ব্যবসায়িক কানেকশন ছিল। যখন ভবঘুরে উঠে যাচ্ছে তখন তাদের ব্যবসায় ভাটা পড়ছে, যখন অবৈধ দোকান উচ্ছেদ হচ্ছে তখন তাদের চাঁদাবাজি করা সম্ভব হচ্ছে না।
যার কারণে তারা সর্বমিত্রের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। সর্বমিত্র কিছুদিন আগে ছাত্র দলের কয়েকজন পোস্টেড নেতা, ছাত্র শক্তির একজন নেতার বিরুদ্ধে প্রমাণ সহ, চাঁদাবাজির প্রমাণ সহ সবকিছু উত্থাপন করে জানিয়ে দিয়েছে। কিন্তু এরপর যখন লাগামহীন ভাবে তাকে সাইবার অ্যাটাক করা হয়, তাকে বুলিং করা হয়, তাকে হ্যারাসমেন্ট করা হয়, তার ফোনে বারবার হুমকি যাচ্ছিল, হত্যার হুমকি যাচ্ছিল, তখন সে খুব স্বাভাবিকভাবেই মানসিক ট্রমায় চলে যায় এবং পদত্যাগের একটা সাময়িক সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করি বা অভয় দেওয়ার চেষ্টা করি, তারপর সেই পদত্যাগের ঘোষণা থেকে ফিরে আসে। ফিরতে চাই আপনার হলে, শহীদ ওসমান হাদি হল। আমরা দেখেছি গতকাল পুলিশের কি পরিমাণ পুলিশ আগ্রাসী ছিল, যেই পুলিশের 24-এর পরে আসলে এই পুলিশের পোশাক বদলেছে, আচরণটা আমরা আগের মতোই দেখছি আগ্রাসী। শহীদ ওসমান হাদি হল বা শহীদ ওসমান হাদির তাদের দাবি ছিল বিচারের দাবি। এই বিচারের দাবিতে এসে পুলিশের এরকম হামলা, ন্যাক্কারজনক হামলায় আপনারা দেখেছি যে আপনারা সেখানে প্রতিবাদও জানিয়েছেন। আসলে শুধুই কি পুলিশ এভাবে হামলা করবে বা আপনারা প্রতিবাদ জানাবেন, শুধু কি এভাবেই চলতে থাকবে? আসলে সমাধানটা কোথায়? বাংলাদেশের পুলিশ নিয়ে আমাদের হতাশার শেষ নেই। এই দলটাকে বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার পুরো একটা দলীয়করণ করেছে। এই পুলিশকে তার নিজস্ব পেটোয়া বাহিনীতে পরিণত করেছিল। গণ অভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা ছিল, জনমনে আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার আসবে এবং অপরাধীদেরকে চিহ্নিত করবে, করে তাদেরকে সাজা দিবে, কিন্তু আমরা সেটা দেখি নাই। জাস্ট একটা পুলিশ অপরাধ করেছে তো তাকে ট্রান্সফার দিয়ে অন্য একটা জায়গায় বসায় দেওয়া হয়েছে, অনেকের প্রমোশন হয়েছে। ওই পুলিশগুলাই এখনো আছে যারা জুলাইয়ে ব্রাশ ফায়ার করেছিল ছাত্রদের উপর, ওই পুলিশগুলো এখনো আছে যারা ছাত্র হত্যার সাথে সম্পৃক্ত ছিল। তো পুলিশের যে আওয়ামী মনোভাব সেটা এখনো যায়নি। আমরা গতকাল দেখেছি একটা পুলিশ, সে প্রকাশ্যে বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা, বলে ছাত্রদেরকে পেটাচ্ছে। কিন্তু 2 বছরে আপনারা তাদের শাস্তি নিশ্চিত করতে পারলেন না, এর ব্যর্থতা কার? এই ব্যর্থতা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিমকে কারা বসিয়েছে? ইন্টারিমকে ছাত্র জনতা বসিয়েছে, কিন্তু তাহলে দোষটা কার দাঁড়ালো? ছাত্র জনতা তাদের যে বিশ্বাস নিয়ে ইন্টারিমকে বসিয়েছিল, ইন্টারিম সেই বিশ্বাসের দাম দিতে, বিশ্বাসের মূল্য দিতে ব্যর্থ হয়েছে। আমরা যে কয়েকজন ভরসার মানুষকে বসাতে পেরেছি, পারিপার্শ্বিক ষড়যন্ত্রের কারণে, অসহযোগিতার কারণে, এই আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার না করতে পারার কারণে তারাও ব্যর্থতার মুখে পড়েছেন। আমরা আশা করছি ঠিক এই কারণেই যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যে নতুন সরকার বাংলাদেশে আবির্ভাব হবে, তারা এই ব্যাপারে ব্যাপক সংস্কার করবেন এবং বাংলাদেশকে একটু উন্নতির দিকে নিয়ে যাবেন। 80 এবারের নির্বাচন নিয়ে যদি আপনি নির্বাচনের কথাই বললেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে একেবারেই সামনে, এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেটি হচ্ছে যে নিজেদের দলবল ভারী করা, নিজেদের সন্ত্রাসীপনা দেখা। যেমন এর আগে শেখ হাসিনা বলেছিলেন যে 10টা হুন্ডা 5টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এরকম একটা কথা ছিল। তো এই নির্বাচনে দেখা যায় সবচেয়ে বড় ভূমিকা রাখে এই যে ছাত্র সংগঠনের যারা থাকে, ছাত্র সংগঠন তারা। তো আপনিও একটি ছাত্র সংগঠনে এখন, আগে ছিলেন না, এখন করছেন, নেতৃত্ব দিচ্ছেন। আপনার এলাকা রংপুর 2 আসনে আপনি ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, নির্বাচনীয় জনসভাগুলিতে যাচ্ছেন, সমাবেশ করছেন। সাড়া কেমন পাচ্ছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? আদতে কি সুষ্ঠু ভোট সম্ভব বা হবে? বাংলাদেশের যে বিরাজমান রাজনৈতিক সিচুয়েশন চলছে, তাতে আমাদের মনে হয় না যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কারণ আমরা দেখছি, আমরা বিগত যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীদের পালস যারা বুঝতে পারছে, প্যানেল ভিত্তিক তারাই এগিয়ে যাচ্ছে। এখানে যারাই গুন্ডামি করার চেষ্টা করুক বা বড়োয়ালি করার চেষ্টা করুক, তারা সবাই সেখানে পিছিয়ে পড়ছে। একই ক্ষেত্রে আমরা জাতীয় নির্বাচনেও সেটা লক্ষ্য করছি। এখন বাংলাদেশের শিক্ষিতের হার বেশি, প্রত্যেকটা বাড়িতে একজন করে অবশ্যই থাকেন যিনি শিক্ষার্থী, যিনি পড়াশোনা করছেন, যার হাতে মোবাইল ফোন আছে, এবং সে সেখানে দেখছে যে কে কিরকম আচরণ করছে, কোন দলের রাজনৈতিক আচরণ কিরকম। এই একজন শিক্ষার্থী পারে তার পুরো ফ্যামিলিকে কনভিন্স করতে, সেই ফ্যামিলির সবগুলো ভোট একদিকে ফেলাতে। সুতরাং এখানে যারা গুন্ডামি করবে, বদমাইশি করবে, আমার মনে হয় না তারা জাতীয় নির্বাচনেও ভালো কিছু করতে পারবে। এজন্য যাদের এখন পর্যন্ত বর্তমান পলিটিক্যাল ফেম বেশ ভালো যাচ্ছে, যারা কর্মকাণ্ডের দিক দিয়ে, কাজকর্মের দিক দিয়ে প্রশংসা পাচ্ছেন, আমার মনে হয় তারাই জাতীয় নির্বাচনে এগিয়ে থাকবেন। আমাদের একটা রাজনৈতিক দল আছে
বড় দল, তারা দাবি করে যে তারা এই উপমহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তাদের মাদার পার্টি এই দেশের সবচেয়ে বড় দল, কিন্তু 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত তারা নিজেদের দলের 273 জন মানুষকে হত্যা করেছে। এটা হচ্ছে নিজেদের মধ্যে। তো মানুষ এগুলো দেখছে, মানুষ তো বুঝবে যে এরা তো নিজেদের দলের লোকজনকেই সামলাতে পারেন, এরা দেশ কিভাবে সামলাবে। ওরা মহিলাদেরকে হেনস্থা করছে, অপোজিশনকে সহ্য করতে পারছে না, তাদের উপর হামলা করছে। আজকেই আমি নিউজে দেখেছি যে ওরা শটগান, হাতবোমা দিয়ে হামলা করছে, এক প্রার্থী অপর প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে। তো আপনি যদি এটা করেন, তাহলে উনি যদি মনে করেন যে আজ থেকে 30 বছর আগের রাজনীতি এখনো চলবে, এটা ভুল। এখন সবাই অ্যাডভান্স হয়ে গেছে, সবার কাছে খুব সহজেই তথ্য চলে যাচ্ছে। মানুষ, জুলাই বিপ্লবের পর মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এরা ভালো খারাপ সবকিছু বিবেচনা করছে। মানুষের বিবেচনায় যখন তার ভোটটা চলে যাবে, মানুষের বিবেচনা অনুযায়ী তখন মানুষ ভোটটা দেবে, তখন এই গুন্ডা বদমাশ সন্ত্রাসীরা কখনোই নির্বাচনে ভালো কিছু করতে পারবে না। একটু যেতে চাই একটা প্রশ্নে, যদিও প্রশ্নটি আসলে আপনাকে করাটা ঠিক হচ্ছে কিনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে গুপ্ত বলা হয়, আপনারা লুকিয়ে থেকে রাজনীতি করতেন এবং এখন এসে সুসময়ে আপনারা বসন্তের কোকিল হয়েছেন, অভিযোগ ছাত্রদল নেতা। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনারা কি গুপ্ত? আসলে আমি শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম এবং হলের রাজনৈতিক পরিস্থিতিগুলো আমি দেখেছি। আমি বিশেষ করে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছি যখন আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, প্রথম বর্ষ থেকেই। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, আমি নিজের দিক থেকে বলছি, তখন হলে ছাত্রলীগ ছাড়া আর অন্য কোনো দল নাই। তখন আমরা প্রথম যেই জিনিসটার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুম ছিল ছাত্রলীগ, ছাত্র দলেরই তৈরি করা একটা কালচার, যেটা পরবর্তীতে ছাত্রলীগ অপব্যবহার করতে করতে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তো সেখানে যখন আমাদের ইমিডিয়েট সিনিয়ররা আমাদেরকে বললো যে যার ভিতরে যে আদর্শ থাকে থাকুক, এইখানে ছাত্রলীগ করতে হবে, সিট যদি পাইতে হয় ছাত্রলীগের মিছিলে যাইতে হবে, ছাত্রলীগের মিটিং এ যাইতে হবে। এখন আমি গ্রাম থেকে যাওয়া একটা গরিব শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, মিডল ক্লাস শিক্ষার্থী, আমি ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারবো না, বা মেসের খরচে আমার কুলাবে না, আমাকে হলেই থাকতে হবে, কারণ হলে আমার বাৎসরিক খরচ 400 টাকা বা 500 টাকা এরকম, আমি হলে ছিটে থাকতে পারছি। ওই ছেলেটা তখন বাধ্য হয়ে ছাত্রলীগের প্রোগ্রামে গেছে, বাধ্য হয়ে তাদের সাথে গেস্টুম করেছে, তাদের অত্যাচারের শিকার হচ্ছে শুধু একটা সিটের কারণে। ঠিক এই কারণেই ছাত্র শিবির যারা করত, ছাত্র শিবিরের যারা কর্মী ছিল, সাথী ছিল, তারাও ভিতরে ভিতরে কর্মকাণ্ড পরিচালনা করেছে, কিন্তু বাধ্য হয়েছে ছাত্রলীগের সাথে এভাবে ঘুরতে। আর এই কারণে ছাত্র শিবির অনেক শক্তিশালী হয়ে গেছে। ফল্গু নদীর ধারা যেরকম, যে উপরে বিস্তর বালু, তারপরে পাথর, কিন্তু নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। তো আদর্শিকভাবে ছাত্র শিবির এভাবে এগিয়ে গেছে, যার কারণে তারা ছাত্রদেরও মন জয় করতে পেরেছে। এই যে তাদের এই গুপ্ত ন্যারেটিভ, এই ন্যারেটিভকে যদি ছাত্ররা গ্রহণ করত, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তো ছাত্র শিবিরের জেতার কথা ছিল না। তাদের এই ন্যারেটিভ যদি গ্রহণযোগ্যতা পেত, তাহলে বাদ বাকি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এত সফলতা আসতো না। একমাত্র ছাত্র শিবির ছাত্রদের পালস বুঝে রাজনীতি করেছে। 5ই আগস্টের পর এই ছাত্র শিবির একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি দেখিয়েছে, একটা পরিচ্ছন্ন রাজনীতি দেখিয়েছে, যার কারণে ছাত্র দলের এখানে ভরাডুবি হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা কথা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তরে বেড়ে ওঠা শহীদ ওসমান হাদি হলের জিএস আহমেদ আল সাবা ওসমানী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম তার বাড়ির উঠোনে। দর্শক, আমরা কথা শুনছি, কথা বলছি। আমাদের সময় একেবারেই শেষের দিকে, আপনার কাছে শেষ কথা শুনে শেষ করব। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি এই নির্বাচনে রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে নির্বাচনী জনসভায় যাচ্ছেন, প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। এই ভোটে কি আশা করেন এবং প্রত্যাশা কি? তরুণ যারা রয়েছে তাদের কাছে আপনারা কি প্রত্যাশা করছেন? আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণ এবং বৃদ্ধ সকলের প্রতি আমার পুরো দেশবাসীর কাছে প্রত্যাশা থাকবে, আমি যে দলেরই রাজনৈতিক ক্যাম্পেইনে যাই না কেন, দেশবাসী যাতে সচেতনভাবে বিবেচনা করেন যে আসলে তিনি যাকে ভোট দিচ্ছেন তার চরিত্র, তার ন্যায়পরায়ণতা, তার সততা এগুলো আছে কিনা, এগুলো দেখেই যাতে ভোট দেওয়া হয়। কে কত বেশি ধনী, কার রাজনৈতিক পরিচিতি কত বেশি, এসব যাতে দেখানো হয়। না হলে আমাদের জাতি একটা বড় ধরনের বিপদে পড়ে যাবে। আমাদের জাতিকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে আমাদের বাংলাদেশে একটি ভালো শাসন ব্যবস্থা কায়েম করা, যার মাধ্যমে আমাদের দেশ অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে সব দিক থেকে এগিয়ে যাবে।
দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বিবেচনা করে ভোট দিন এবং অবশ্যই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটে জুলাই সনদের পক্ষে এবং শহীদদের পক্ষ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিন। ধন্যবাদ আহমেদ আল সাবা ওসমানী আপনাকে। দর্শক, আমরা কথা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ শিক্ষার্থী এবং যারা এই যে গেল কিছুদিন আগে ভূমিধস জয় পেয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরই একজন সদস্য, তার আমরা কথা শুনছিলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের সকলকেই আবারও আমন্ত্রণ, শুভকামনা এবং আপনাদের সুন্দর সুন্দর দিন অতিবাহিত হোক এমন প্রত্যাশা রেখেই এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।